আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের উপরে চতুর্থ লেকচারটি নিব। আগের তিনটা লেকচারে আমরা কি করছি, অনেকটাই আগায় গেছি। আজকে আমরা তারপর থেকে শুরু করব। তো চলো শুরু করি। আমরা গত ক্লাসে নিউটনের মহাকর্ষ সূত্রটা দেখছিলাম। তো এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ রিলেটেড একটা ম্যাথ। তো ম্যাথটা শুরু করার আগে সূত্রটা একটু হালকা করে বলে দিই, যাতে যদি ভুলে যাও তাহলে মনে পড়ে যাবে। এরকম ছিল, সূত্র রিভিউটা করে দিই। নিউটনের মহাকর্ষ সূত্র, হ্যাঁ। তো মনে করো এরকম ছিল, এখানে যদি একটা বস্তু থাকে, আমরা নর্মালি গোলাকার বস্তু নিয়েই কথা বলি নিউটনের মহাকর্ষ সূত্র যখন আলোচনা করি। তো দুইটা বস্তু থাকে আর কি, কারণ দুইটা বস্তু থাকবে, নাহলে আকর্ষণ কিভাবে হবে। তারপরে কি হয়, সেই দুইটা বস্তুর মধ্যবর্তী একটা ডিস্টেন্স থাকে, এবং এই ডিস্টেন্স মানে সরলরৈখিক পথ বরাবর যে আকর্ষণ বল কাজ করে। কারণ সূত্রের মধ্যে ছিল আকর্ষণ বল বস্তুদের মধ্যবর্তী সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তার মানে আকর্ষণ বলটা এই বরাবর ক্রিয়া করবে এভাবে, আর এদের মধ্যবর্তী একটা ডিস্টেন্স তুমি পাবা। মনে করো এই যে এই হচ্ছে সেই ডিস্টেন্স, দুজনের মধ্যবর্তী ডিস্টেন্স আর কি, হ্যাঁ। এটাই হচ্ছে সেই ডিস্টেন্স আমরা ধরে নিলাম। তাহলে এখান থেকে এত দূর পর্যন্ত এই ডিস্টেন্সটা যদি আমাদের ডি হয়, এবং প্রথম বস্তুর ভর m1, দ্বিতীয় বস্তুর ভর m2 হয়, তাহলে এদের মধ্যবর্তী যে আকর্ষণ বল তাকে আমরা এফ দ্বারা প্রকাশ করতে পারবো। তাহলে এই এফ সমান কী হবে? এফ সমান হবে হচ্ছে জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। আমরা গতকালকে এই সূত্রটা দেখেছিলাম, প্রমাণও দেখেছিলাম, হ্যাঁ। তো আমরা কি করব এখন, এই সূত্রটা রিলেটেড ম্যাথ দেখব। তো আসো এই সূত্র রিলেটেড কিছু ম্যাথ আমরা দেখি। আমাদের দেখো প্রথম ম্যাথটা বলতেছে 10 কেজি এবং 20 কেজি ভরের দুটি বস্তুকে 2 মিটার দূরে রাখা হলো। তার মানে এই দেখো, একটা বস্তু এখানে এরকম আছে, আর আরেকটা বস্তু এখানে আছে, এবং এরা পরস্পর থেকে কত দূরে অবস্থান করতেছে? 2 মিটার দূরে অবস্থান করতেছে। তার মানে এখান থেকে এখানে যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের 2 মিটার। ঠিক আছে, আচ্ছা সলিউশনটাকে লিখে নিই। দেখো এটা আমাদের প্রথম বস্তু, দেওয়ার দরকার নেই। দেখো এটার ভর হচ্ছে m1, এটার ভর হচ্ছে m2। দেখো প্রথম বস্তুর ভর দেওয়া আছে 10 কেজি, তার মানে m1 সমান 10 কেজি। দ্বিতীয় বস্তু যে ভর সেটা দেওয়া 20 কেজি, তার মানে m2 সমান 20 কেজি। আর মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে ডি সমান কত দেওয়া? এটা দেওয়া হচ্ছে আমাদের 2 মিটার। এই তো। আর যদি মহাকর্ষীয় ধ্রুবক, এটা তো তোমার মুখস্থ জানা, কারণ তুমি ধ্রুবকের মান তো কোনো সময় চেঞ্জ হয় না, এটা তোমাকে দিলেও যা না দিলেও তাই। তাহলে তুমি জি এর মান তুমি জানছো, সেটা হচ্ছে যে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এই তো, এগুলো তো এবার বুঝে বস্তুদের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। তো তুমি তো বলের মান অলরেডি জানো, তুমি দেখো তোমার যা যা দরকার সবই জানা আছে। তাহলে এখানে আমরা লিখতে পারবো আমরা জানি, এখন আমরা লিখতে পারবো হচ্ছে আমরা জানি আমরা। আর নিউটনের মহাকর্ষ বল অলওয়েজ আকর্ষণধর্মী। তাহলে মহাকর্ষ বল অলওয়েজ আকর্ষণধর্মী। তুমি যখন এই কুলম্ব বল দেখবে এটা আকর্ষণধর্মীয় হয়, বিকর্ষণধর্মীয় হয়, কিন্তু নিউটনের মহাকর্ষীয় বল অলওয়েজ আকর্ষণধর্মী। তাহলে এখানে লিখতে পারবো আমরা জানি আকর্ষণ বল F ইজ ইকুয়াল টু জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। জাস্ট মান বসাই দেবো। দেখো আমি সব কিছুর মান জানি, শুধু বসায় ক্যালকুলেশন করব। এফ সমান জি এর মান কত? তোমরা এই ধরনের ম্যাথ কিন্তু ক্লাস 8-এ থাকতে করছিলা, তোমাদের মনে আছে কিনা? এই জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11। এম এর মান কত? দেখো এম এর মান 10 কেজি দেওয়া আছে, এসআই এককে দেওয়া আছে, তাই সমস্যা নাই, যা আছে তাই লিখে দিবা। আর ডি এর মান হচ্ছে দেখো ডিস্টেন্স 2 মিটার দেওয়া আছে, তার মানে 2। এখানে 2 মিটার দেওয়া মানে কি জানো? সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দেওয়া। যদি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স না দেওয়া থাকতো, তাহলে তোমাকে কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ বলে দেওয়া থাকতো। এই ধরনের ম্যাথ সামনে আমরা করবো অবশ্যই ইনশাআল্লাহ। তাহলে এবার কি, এটা ক্যালকুলেশন করলে আমরা এফ এর মানটা পেয়ে যাবো। আসো ক্যালকুলেশন করি। তুমি আশা করবো ক্যালকুলেশনটা করতে পারবা। প্রথমত এদিকে করে নাও ক্যালকুলেশন। 10 গুণ 20 200, 10 গুণ 20 হয় হচ্ছে 200, 200 ভাগ 2 মানে 100, 100-এর সাথে এটা গুণ দিতে হবে। তাহলে কত হবে জানো? এটা হবে হচ্ছে আমাদের 6.673 ইন্টু 10⁻⁻9 এত নিউটন। তার মানে ওই 10 কেজি এবং 20 কেজি ভরের দুইটা বস্তুকে তুমি যদি 2 মিটার দূরে অবস্থান করো, তারা পরস্পরকে এরকম একটা বলে আকর্ষণ করবে। ওকে, আমি আশা করি অঙ্কটা বোঝাতে পেরেছি। ছোট একটা অঙ্ক ছিল, পারবা না? পারবা। আচ্ছা তারপরে আসো আর একটা অঙ্ক দেখি। যে অঙ্কটা বলছে 39.2 কেজি এবং 15 কেজি ভরের দুটি গোলকের কেন্দ্রের দূরত্ব 20 সেন্টিমিটার। তার মানে দেখো
কেন্দ্রের দূরত্ব তো দিয়েই দিয়েছে, তার মানে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব দিয়ে দিয়েছে। এগুলো পরস্পর থেকে এত বলে আকর্ষণ করছে, মহাকর্ষীয় ধ্রুবকের মান কত। তার মানে দেখো আমাদের কিন্তু সূত্র এই একটাই, আমাদের কিন্তু সূত্র এটাই, সেটা হচ্ছে যে F ইজ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখন এই সূত্রে তোমাকে কিসের কিসের মান দিয়েছে, তোমাকে এফ এর মান দিয়ে দিয়েছে, m1 এর মান দিয়ে দিয়েছে, m2 এর মান দিয়ে দিয়েছে, ডি এর মান দিয়ে দিয়েছে, জি এর মান জানতে চাচ্ছে। তুমি কিন্তু জি এর মান জানো, তারপরেও কি এখানে জি এর মানটা আমাকে বের করে দেখাইতে হবে আসলে ঠিক আছে কিনা। বের করে দেখাবা, তুমি জি এর মান বের করলে দেখবা এটা এটাই পাবা, 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন। ঠিক আছে, তাহলে এই নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, এটা হচ্ছে জি এর একক। তাহলে তুমি যদি এটা বের করো তাহলে তুমি এটাই পাবা। তাহলে তোমার এটা আমি এইচডব্লিউ দিয়ে দিলাম, এটার করে দিলাম না, বুঝতেই তো পারছো, সবগুলোর মান বসাইলে ওটার মান পেয়ে যাবা। তাহলে আলাদা করে আর করে দিয়ে কি হবে, তুমি তো পারবা। এটা আমাদের একটু দ্রুত আগাইতে হবে। বলো এই অঙ্কটা বুঝছো কিনা একটু বলো। আচ্ছা ঠিক আছে, কঠিন কিছু না। এবার আমাদের মহাকর্ষ বল রিলেটেড ম্যাথটা শেষ। এবার আমরা একটু অভিকর্ষ বল নিয়ে কথাবার্তা বলবো। আসো এখন আমরা যে বল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অভিকর্ষ বল। অভিকর্ষ বল, এই বল নিয়ে একটু কথাবার্তা বলা আমাদের দরকার, কারণ এই বল থেকে আমরা অভিকর্ষ ত্বরণ পাবো। দেখো অভিকর্ষ বলের কারণে একটা ত্বরণ পাওয়া যায়, তাকে আমরা অভিকর্ষ ত্বরণ বলি। এবং অভিকর্ষ ত্বরণ সম্পর্কে আমরা তো 2 নম্বর অধ্যায় ব্যবহার করে আসতেছি, এই অধ্যায়ে এসে অভিকর্ষ ত্বরণ সম্পর্কে একটু বিস্তারিত জ্ঞান লাভ করব। তো অভিকর্ষ বল কাকে বলে আমরা জানছিলাম, বলো তো কাকে বলে অভিকর্ষ বল? বারবার বলাইছি, বলো দেখি অভিকর্ষ বল কাকে বলে? অভিকর্ষ বল হচ্ছে পৃথিবী এবং অন্য যে কোনো একটি বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল। তাহলে তুমি বলবা অভিকর্ষ বল হচ্ছে অভিকর্ষ পৃথিবী ও অন্য যে কোনো বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল, মধ্যবর্তী আকর্ষণ বল। তো আসো তাহলে দুইটা বস্তুর মধ্যে একটা হবে পৃথিবী। তাহলে আমরা বস্তু আঁকাই ফেলাই। মনে করো এটা একটা বস্তু, বড় বস্তু, এটা আমাদের মনে করো পৃথিবী, হ্যাঁ। আর আরেকটা বস্তু আমরা আঁকাবো, এটার থেকে ছোট, এটা হবে এটার থেকে ছোট। কেন? কারণ আমরা পৃথিবীকে নর্মালি মানে তুলনামূলকভাবে বড় দেখাইতে চাচ্ছি, এই কারণে আর কি। তাহলে এটাকে আমরা একটু অন্য কালার করে দিই, মনে করো এটা আমাদের সবুজ কালার, এই কালার হইলো। আচ্ছা, তাহলে আমাদের দুইটা বস্তু আছে, তো আমি আগে একটু ডিনোট করে দিই। এটা হচ্ছে আমাদের পৃথিবী, আর এটা হচ্ছে আমাদের যে কোনো বস্তু। আচ্ছা ওকে, তাহলে এই পৃথিবী এবং অন্য যে কোনো একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল থাকবে, মানে সেন্টার টু সেন্টার, সেটাকে আমরা এখন এখানে বলতে পারবো এটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে আমাদের অভিকর্ষ বল, তাই না? এখানে যে বলটা কাজ করবে, এই যে এদিক থেকে এদিক বেলে যে বল কাজ করবে, পৃথিবী যেমন এই বস্তুকে টানবে, এই বস্তু তো পৃথিবীকে টানবে। তাহলে দুজনের যে বল কাজ করবে, দুটো বলের মানে সেম। ঠিক আছে, এখানে যেটা কাজ করে সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের অভিকর্ষ বল। ঠিক আছে, এখন এক্ষেত্রে আমাদের একটা জিনিস সম্পর্কে একটু জানতে হবে। আসো আমি তোমাকে আগে বলি কি কি জানতে হবে। দেখো প্রথমত পৃথিবীর যে ভর, আমাদের দেখো ওই যে অভিকর্ষ বল, অভিকর্ষ বলও তো এক ধরনের মহাকর্ষ বল। তার মানে কি অভিকর্ষ বলও যেহেতু মহাকর্ষ বল, এক্ষেত্রেও আমরা সেম সূত্রই খাটাতে পারবো। এই যে আমরা সূত্র পড়ে আসলাম না, এফ ইজ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এই সূত্রটা আমরা এখানেও খাটাতে পারবো। এই সূত্রটাই আমরা খাটাবো। কিভাবে খাটাই দেখো, তো মনে করো এটা পৃথিবীর ভরকে তুমি m1 ধরবা, m1 ধরার থেকে ভালো তুমি এটাকে বড় হাতের m ধরো। কারণ কি, বড় হাতের m দ্বারা বোঝাবো এটা একটা বড় বস্তু এবং এটার ভর হচ্ছে এত। তাহলে পৃথিবীর যে ভর, আমি তোমাকে একটু লিখে দিই, পৃথিবীর ভর, পৃথিবীর ভর মনে করো সেটাকে আমরা ধরলাম বড় হাতের m, এবং এই যে কোনো একটা বস্তু পৃথিবীর থেকে ছোট, সেজন্য এটাকে ছোট হাতের m দ্বারা প্রকাশ করব। তাহলে যে কোনো বস্তু, ওই যে বস্তুর ভর আমরা লিখলাম বস্তুর ভর, সেটাকে আমরা বললাম হচ্ছে কি বলতো
এটাকে আমরা বলতে পারবো ছোট হাতের এম। এবং পৃথিবী এবং যে কোনো একটা বস্তু, এদের মধ্যবর্তী দূরত্বকে তুমি কি দ্বারা প্রকাশ করতে পারো? ডি দ্বারাই প্রকাশ করলাম মনে করো। তাহলে মধ্যবর্তী দূরত্ব মানে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, পৃথিবীর কেন্দ্র থেকে এই বস্তুর কেন্দ্র পর্যন্ত এই দূরত্ব, তাকে আমরা বলবো হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব। সেন্টার টু সেন্টার মানে সি টু সি, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, সেটা হচ্ছে আমাদের ডি। তাহলে তুমি বলো এবার এই সূত্রটাকে আমরা কিভাবে লিখতে পারবো? আমরা জানি মহাকর্ষীয় সূত্র, মহাকর্ষীয় বল, এটা যে সূত্র সেটা আমরা জানি এফ ইজ ইকুয়াল টু জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ওকে, তাহলে এটাকে যদি এখন আমরা অভিকর্ষীয় বলের জন্য লিখি, মানে যে কোনো একটা বস্তু পৃথিবী, দুইটা বস্তুর মধ্যে যে কোনো একটা বস্তু পৃথিবী, তাহলে এই বলকে আমরা লিখতে পারবো জি। এখন দেখো পৃথিবীর ভরকে আমরা ধরছি বড় হাতের এম, তার মানে কি m1 তার m1 থাকবে না, m1 এখন বড় হাতের এম হয়ে যাবে, আর m2 তো এখন ছোট হাতের এম, তাহলে এটা এম হয়ে যাবে, আর নিচে ডি স্কোয়ার ছিল ডি স্কোয়ারই থাকলো। তাহলে এখন সূত্রের রূপটা হবে এইরকম। বলো এটা বুঝতে পারছো কিনা? তার মানে এখানে যে বলটা পাইলাম এটা কি বল? এটা হচ্ছে আমাদের অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল। এটা হচ্ছে আমাদের অভিকর্ষ বল, অভিকর্ষ বল। এই তো। আচ্ছা তুমি এবার বলো তো, তুমি একটা সূত্র পড়ছো না, বলের একটা সূত্র তো তুমি জানো, কি সূত্র জানো বলো তো? আমরা কিন্তু দেখো পড়তে পড়তে এখন দেখো এই সূত্রে এখানে বলের একক কি হবে? নিউটন হবে। আমরা সব কিছু জানি, এখানে যা যা আছে সব কিছুর একক জানি। এফ এর একক তুমি জানো, জি এর একক অলরেডি পড়ে এসেছি, এম হচ্ছে পৃথিবীর ভর, ছোট হাতের এম হচ্ছে কি যে কোনো বস্তুর ভর, ডি হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তুমি সব কিছু জানো। আচ্ছা এগুলো যেহেতু তুমি সবই জানো, এবার আমরা কি করব দেখো, তুমি তো আরেকটা সূত্রও তুমি পড়ে এসেছো, আবার এই যে তুমি জানো এফ ইজ ইকুয়াল টু এম এ, তাই না? তুমি জানো তুমি জানো এফ ইজ ইকুয়াল টু এম এ। আবার তুমি জানো যে এফ ইজ ইকুয়াল টু এম এ, এটা কোন বস্তুর জন্য? যদি বস্তুটা আসলে এইভাবে চলে, মানে মনে করো বস্তুটা যদি এখান থেকে যাত্রা শুরু করে এবং বস্তুটা যদি মনে করো এইখানে মনে করো আনুভূমিকভাবে বস্তুটা চলে, হ্যাঁ, মানে এদিক বিলে একটা বল তুমি প্রয়োগ করলা বস্তুর উপরে, এদিক থেকে এদিক বিলে এফ বল প্রয়োগ করলা এম ভরের বস্তুর উপরে, যার কারণে সে এ ত্বরণ প্রাপ্ত হলো। তাহলে তুমি এখানে লিখতে পারবা এফ ইজ ইকুয়াল টু এম এ। এখন বস্তুটা যদি ওইভাবে না চলে, এরকম উলম্বভাবে পড়ে, মানে এরকম উলম্ব তল বরাবর পড়ে, উলম্ব তল বরাবর পড়ে, আমি তোমাকে দেখাই। বস্তুটা মনে করো এরকম উলম্ব তল বরাবর পড়বে এখান থেকে এখানে, তাহলে এখানে যেই ত্বরণ কাজ করবে তাকে তুমি তো অভিকর্ষ ত্বরণ বলো, কারণ তো সে পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ বলের কারণে পড়তেছে। তুমি জানো, তুমি একদিন ধরে পড়ে এসেছো, মনে করো বস্তুর ভর এম, এখন বস্তু নিচের দিকে পড়তেছে, তাহলে এখানে যে ত্বরণ কাজ করে সেটাকে তুমি জি বলো, অভিকর্ষ ত্বরণ, তাই না? এটাকে তুমি জি বলো, অভিকর্ষ ত্বরণ। আচ্ছা তুমি এটাকে জি না বলে আপাতত এই বলো, তুমি এখনো তো জি চিনো না, তুমি কোনো নিচের দিকে যে ত্বরণ পড়বে সেটাকে তুমি এ বলবা। ওকে, আচ্ছা তাহলে এখানে যে বল পাবা সেটাকে তুমি বলতে পারবা এফ ইজ ইকুয়াল টু এম এ। তার মানে আনুভূমিক চলুক আর উলম্ব চলুক আমরা এফ ইজ ইকুয়াল টু এম এ বলতে পারবো। আচ্ছা বলো এখানে দেখো তো কি হচ্ছে, তুমি নিচের দিকে একটা বড় বস্তু আছে, নিচের দিকে কিন্তু একটা বড় বস্তু আছে যেটা হচ্ছে পৃথিবী। পৃথিবী তো এরকমই হয়, তাই না? তুমি ভেবে দেখো তো পৃথিবী এরকম হয় কিনা। তুমি ভেবে দেখো পৃথিবী গোলাকার এবং আমরা পৃথিবীর পৃষ্ঠে থাকি, মানে পৃথিবীর বাইরে থাকি, অর্থাৎ পৃথিবীর উপরে থাকি, আর বস্তু এখান থেকে পৃথিবী নিচের দিকে পড়বে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, পৃথিবী এবং আরেকটা বস্তুর মধ্যে আকর্ষণ বল। এখন এই আকর্ষণ বলকে আমরা আগে এইভাবে এফ ইকুয়াল টু এম এ ডিফাইন করে রেখেছি, নিউটন আবার তার মহাকর্ষীয় সূত্রতে এইভাবে ডিফাইন করলো। তাহলে এই বলটা আর এই বলটা সমান কি সমান না? তুমি বলো এই যে এই বলটা আর এই বলটা সমান কি সমান না? বুঝতে পারছো? এই দুটো বল কিন্তু সমান। তাহলে আমরা আসলে এইভাবে লিখতে পারি, মনে করো এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এই দুইটা সমীকরণ থেকে আমরা দুটাকে সমান লিখতে পারি। এটাও হচ্ছে পৃথিবী এবং অন্য একটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল, এটাও পৃথিবী অন্য একটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল। এখানে এফ ইজ ইকুয়াল টু লিখছি জি এম এম বাই ডি স্কোয়ার, আর এখানে লিখছি এফ ইজ ইকুয়াল টু এম এ। ওকে, তাহলে এই দুটাকে আমরা সমান লিখতে পারি। দেখো আমরা প্রথমত মহাকর্ষীয় সূত্র থেকে পাইলাম এফ ইজ ইকুয়াল টু জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। আবার আমরা আগে থেকেই জানি এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এই দুটাই তো সেম, এই দুইটা তো একই জিনিস। এটাও পৃথিবী এবং অন্য যে কোনো একটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল, এটাও পৃথিবী এবং অন্য যে কোনো একটা মধ্যবর্তী আকর্ষণ বল। তাহলে এই 1 এবং 2 হতে আমরা কি লিখতে পারবো? 1 ও 2 নং হতে, 2 নং হতে
পাই। কি পাই দেখো তো, দুইটাই তো এফ, তাহলে এফ ইজিক্যাল টু এফ লিখতে পারবা তুমি, এফ ইজিক্যাল টু এফ লিখতে পারবা। তো প্রথম এফটা কি ছিল, ছিল হচ্ছে জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার, আর এই এফটা কি ছিল, এম এ। তুমি দেখো তো এই যে ছোট হাতের এম দুইটাতে একটাই বস্তু, একটা নির্দিষ্ট বস্তু ছিল, তার মানে এই এম আর এম কে তুমি কাটতে পারো। তাহলে কাটলে এখানে কি থাকে দেখো তো, এখানে কাটলে যা থাকে সেটা হচ্ছে যে আমাদের জি বড় হাতের এমটা একটু সুন্দর করে লিখে দাঁড়াও, বড় হাতের এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ। তাহলে এটা পেলাম, তুমি বুঝতে পারছো কি পাইলাম, এটা পেলাম। এটা কিভাবে পেলাম বলো তো, এতদূর পর্যন্ত বুঝেছো কিনা বলো, বলো বলো ক্যালকুলেশন। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো আমরা কি পাইলাম, আমি যদি আরেকবার লিখি, আমরা পাইলাম হচ্ছে এ ইজ ইকুয়াল টু, দেখো এখানে কি পেলাম, এ ইজ ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। আচ্ছা, এবার তোমাকে আমি যদি বলি, এই যে এখানে যে ত্বরণ আছে, এখানে যে ত্বরণটা আছে আমাদের এই ত্বরণটা কি, অভিকর্ষ বলের কারণে পাচ্ছ, তাই তো? এই ত্বরণটা কোন বলের কারণে পাচ্ছ, অভিকর্ষ বলের কারণে পারছো, তাই এটাকে আমরা অভিকর্ষজ ত্বরণ বলতে পারবো, অভিকর্ষজ ত্বরণ। আর যেহেতু এটাকে অভিকর্ষজ ত্বরণ বলতে পারবো, তাই এটাকে এ না বলে এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি, যেহেতু গ্র্যাভিটির কারণেই ত্বরণটা বাড়ছে, এটাকে বলা হয় গ্র্যাভিটি ডিউ টু, মানে বলা হয় অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাই এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। আচ্ছা, আর এখানে জি তো আমাদের মহাকর্ষীয় ধ্রুবক, আমরা জানি মহাকর্ষীয় ধ্রুবক। আচ্ছা, আর এখানে এম হচ্ছে কি বলতো, পৃথিবীর ভর, আর এখানে ডি হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর কেন্দ্র পর্যন্ত দূরত্ব, পৃথিবীর কেন্দ্র হতে বস্তুর কেন্দ্র পর্যন্ত দূরত্ব, মানে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, বস্তুর কেন্দ্র পর্যন্ত দূরত্ব। ওকে, এই সূত্রটা তাহলে বুঝেছো কি বুঝো নাই বলো? আচ্ছা, এবার আসো তোমাকে আমি আরেকটা জিনিস একটু বলি, তাহলে তুমি বলো এখানে এটা জি হয়ে যাচ্ছে না, তাহলে তুমি এটাকে এভাবে লিখতে পারবা না, এর জায়গায় জি লিখতে পারবা, আর এই সূত্রের রূপ হলো জি এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ওকে, তোমাকে দেখো, তুমি দেখো এখন তুমি একটা বস্তুর জন্য অভিকর্ষ ত্বরণ নির্ণয় করলা, কিন্তু দেখো এর ভিতরে বস্তুর ভরই নাই, তার মানে কি তুমি বলতে পারো না অভিকর্ষ ত্বরণ বস্তুর ভর নিরপেক্ষ, মানে বস্তুর ভরের উপরে ওই অভিকর্ষ ত্বরণটা নির্ভর করে না, বস্তুর ভর যাই হোক ওইটা একটা নির্দিষ্ট, মানে ওইটার অভিকর্ষ ত্বরণ যে কোনো বস্তুর জন্য অভিকর্ষ ত্বরণ সেম থাকবে। তুমি কথাটা বলতে পারো, তোমাকে যদি পরীক্ষায় কোনো সময় প্রশ্ন করে প্রমাণ করো যে প্রমাণ করো যে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভর নিরপেক্ষ, তাহলে তোমাকে এই প্রমাণটা করতে হবে। তোমাকে এখান থেকে তুমি দিতে পারবা, মানে এখান থেকে তুমি তোমার যুক্তি দিতে পারবা যে অভিকর্ষ ত্বরণ, এখানে লিখে দিই আমি অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভর নিরপেক্ষ, বস্তুর ভর নিরপেক্ষ। তোমাকে যদি প্রশ্ন করে যে প্রমাণ করো যে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভর নিরপেক্ষ, তোমাকে তখন এই প্রমাণটা করে দেখাইতে হবে যে এর ভিতরে বস্তুর ভরটা নাই, দেখো বস্তুর ভর এখানে এখানে কিন্তু কেটে গেছে, তার মানে এর ভিতরে অভিকর্ষ ত্বরণ নাই। আচ্ছা, তুমি এবার দেখো, তুমি বুঝতে পারছো যে তুমি পৃথিবীতে কোথায় বাস করো, তুমি কিন্তু পৃথিবীর ভিতরে বাস করো না, তুমি পৃথিবীর পৃষ্ঠে বাস করো, তার মানে তুমি এরকম একটা জায়গায় বসবাস করছো, হয় তুমি এখানে আসো, নাই তুমি এখানে আসো, একটু সুন্দর করে আগাই, তুমি মনে করো না এখানে আসো, তুমি না হলে এখানে আসো, তুমি না হলে এখানে আসো, আমি তোমাকে একটু দেখাই, এই জিনিসটা ফিল করা বেশি জরুরি। তুমি না হলে এখানে আসো, তুমি না হলে এইখানে আসো, তুমি না হলে এইখানে আসো, তুমি না হলে এইখানে আসো। আচ্ছা, তোমার মনে হচ্ছে না, এই যা দেখো এই মানুষটা তো উপরে, এ তো পড়ছে না, কিন্তু এই মানুষটা তো পৃথিবীর নিচের দিকে, এর তো পড়ে যাওয়ার কথা, এ পড়ছে না কেন? তোমার মনে কি এই প্রশ্নটা আসতেছে? আমরা তো পৃথিবীর পৃষ্ঠে বাস করি, তার মানে কি পৃথিবীর এইসব জায়গায় আমরা বসবাস করি, পৃথিবীর ভিতরের দিকে তো যে মাটি টাটি আছে তুমি তো জানো,
পি কি আছে এটা তোমরা তো বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে শিখতেছো, ওখানেই শিখো। কিন্তু তুমি বলো পৃথিবীতে তুমি যেহেতু দেখো পৃথিবীর পৃষ্ঠে বসবাস করতেছো, তাহলে যে উপরের দিকে আছে সে তো পড়বে না, ঠিক আছে, কিন্তু যে নিচের দিকে আছে তার তো পড়ে যাওয়ার কথা না? তুমি বলো তো, পড়ে যাওয়ার কথা কি না? আচ্ছা, কিন্তু এই ব্যক্তি পড়তেছে না কি জন্য? কারণ পৃথিবী তাকে আকর্ষণ করে ধরে রাখতেছে। ওই যে পৃথিবী তাকে যেই বলে আকর্ষণ করে ধরে রাখতেছে তাকে আমরা কি বলি? তাকে আমরা এই অভিকর্ষ বল বলি বা মাধ্যাকর্ষণ শক্তি বলি। মাধ্যাকর্ষণ শক্তিটা কিন্তু একটা বড় শক্তিশালী শক্তি। তুমি এই মাধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবীতে বসবাস করতে পারতেছো, পৃথিবীতে থাকতে পারতেছো, না হলে তুমি মহাকাশে হারায় যাইতা, তুমি পৃথিবী থেকে ছিটকে পড়ে যাইতা। পৃথিবী তোমাকে ধরে আসার জন্যই তুমি পৃথিবীতে থাকতে পারতেছো। তুমি দেখবা লাফ মারে কিন্তু বেশি দূর উঠতে পারতেছো না। কেন উঠতে পারবা না? কারণ পৃথিবী তোমাকে আকর্ষণ করে ধরে রাখছে। তুমি একটু উপরে উঠলে দেখবা পৃথিবী তোমাকে আবার আকর্ষণ করে নামায় আনতেছে, এবং যেই ত্বরণে নামায় আনবে সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তুমি বুঝতে পারছো এখানে যে কি হচ্ছে? তুমি পৃথিবীতে যেখানেই থাকো তুমি কখনো ছিটকে যাচ্ছ না, তুমি কখনো পড়ে যাচ্ছ না। কেন পড়ে যাচ্ছ না? কারণ পৃথিবী তোমাকে আকর্ষণ করে ধরে রাখছে। এবং কোন বলে আকর্ষণ করতেছে? এটাই সেই অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ শক্তি বা মাধ্যাকর্ষণ বল। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো তোমাকে আমি আরেকটা জিনিস দেখাই। তাহলে এবার আমি তোমার এবং পৃথিবীর মধ্যবর্তী যে আকর্ষণ বল সেটার জন্য সূত্রটা একটু দেখাই। মনে করো তুমি তো পৃথিবীর পৃষ্ঠে আছো, মানে পৃথিবীর পৃষ্ঠে আছো, তার মানে এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। পৃথিবী কিন্তু আসলে গোলাকার না, কিন্তু আমরা হিসাবের সুবিধার্থে পৃথিবীকে গোলাকার ধরে নিই। তাহলে পৃথিবী তো একটা গোলাকার বস্তু আমরা ধরে নিলাম, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত যে দূরত্ব এটা কি হবে? পৃথিবীর ব্যাসার্ধের সমান হবে না? তাই না? পৃথিবীর কেন্দ্র, এটা তো পৃথিবীর কেন্দ্র, আর এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ। এটা হচ্ছে পৃষ্ঠ। পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত যে দূরত্ব এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সমান। আমরা জানি ওই যে বৃত্তের ব্যাসার্ধ তো আমরা সবাই চিনি, তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান। এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করব। হ্যাঁ, পৃথিবীর কেন্দ্র থেকে ব্যাসার্ধ পর্যন্ত দূরত্ব এটা হচ্ছে। তাহলে তুমি বলো এটার জন্য যে আমরা অভিকর্ষ ত্বরণের সূত্র লিখতে পারবো সেটা কেমন হবে? অতএব পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, এটা সমান তুমি লিখতে পারবা। এই যে সূত্র তো আমাদের কি, জি ইজ ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই কত? ডি স্কোয়ার ছিল, এখন ডি এর জায়গায় হবে আর। কেন? কারণ কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্বই তো দূরত্ব, তাহলে এখানে হবে তখন আর স্কোয়ার। এই যে অভিকর্ষ ত্বরণের মধ্যে দেখো এখন সবগুলো কিন্তু ধ্রুবক মান চলে এসেছে। এই যে জি একটা ধ্রুবক, পৃথিবীর ভর একটা ধ্রুবক মান, পৃথিবীর যে ব্যাসার্ধ এটাও ধ্রুবক। এখন তোমার কি মনে প্রশ্ন আসতেছে যে পৃথিবীর ভর কিভাবে ধ্রুবক? এই প্রশ্নটা কি মনের মধ্যে আসতেছে? বলো তো, আসতেছে কি আসতেছে না? আমি তোমাকে বলি, দেখো পৃথিবী, আচ্ছা বলো পৃথিবীর ভর আস্তে আস্তে বাড়ে নাকি কমে নাকি একই থাকে? তুমি একটু এটা বলো যে পৃথিবীর ভর এটা বাড়ে নাকি কমে নাকি একই থাকে? যেমন মনে করো আমরা প্রতিদিন নতুন নতুন বিল্ডিং বানাচ্ছি, আমরা প্রতিদিন আমাদের ওজন বাড়তেছে, তাহলে তো পৃথিবীর ওজন বাড়া উচিত, তাই কি না? বলো তো। হ্যাঁ, তাহলে আমরা যেহেতু বড় বড় বিল্ডিং বানাইতেছি, আমরা এইটা বানাইতেছি ওইটা বানাইতেছি, তাহলে সেই অনুযায়ী পৃথিবীর ওজন বাড়া উচিত বা পৃথিবীর ভর বাড়া উচিত। কিন্তু আসলে পৃথিবীর ভর বাড়তেছে না। কেন বাড়তেছে না? কারণ দেখো আমরা পৃথিবীর জিনিস দিয়েই পৃথিবীতে জিনিসপত্র বানাইতেছি, তাহলে পৃথিবীর ভর তো কনস্ট্যান্ট। তুমি এখানকার জিনিস দিয়েই তো এখানকার জিনিস বানাচ্ছ, মানে কি একটা রূপ থেকে খালি আরেকটা রূপে রূপান্তরিত করতেছো। এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত করলে কি এটার ওজন বেড়ে যাবে বা এটার ভর বেড়ে যাবে? এটা কখনো না। তাহলে পৃথিবীর ভর হলো কনস্ট্যান্ট, তার মানে পৃথিবীর ভরটা একটা ধ্রুবক রাশি এবং পৃথিবীর ভরটা আসলে নির্ণয় করা যায়। ঠিক আছে, দেখো এখানে পৃথিবী ওই অভিকর্ষ ত্বরণের সূত্র আমরা পাইলাম, পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা মনে রাখবা, এটা আজীবন মনে রাখবা। ইন্টারভিউ উঠলে দেখবে এটা নিয়ে অনেক পড়াশোনা তুমি করবা। আপাতত আমার কাজ হচ্ছে তোমাকে এই সূত্র পর্যন্ত আগায় দেওয়া, তারপরে তোমাকে যখন ইন্টারেস্ট স্যারের কাছে যাবা, তোমার ইন্টারেস্ট স্যার তোমাকে এই সূত্র থেকে আরও অনেক কিছু করে দেখাবে। ওকে, এই তো। তাহলে দেখো আমরা জি সমান পেলাম জি এম বাই আর স্কোয়ার, যেখানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধ তো নির্দিষ্ট ধরা হয়, আমি তোমাকে লিখে দিই এই তিনটা ধ্রুবকের মান লিখে দিই। যেমন দেখো আমাদের প্রথম ধ্রুবক হচ্ছে পৃথিবী মহাকর্ষীয় ধ্রুবক, সেটা হচ্ছে জি। জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। আচ্ছা, এম হচ্ছে পৃথিবীর ভর, পৃথিবীর ভরকে ধরা হয় 5.98 ইন্টু 10⁻24 কেজি।
এত কেজি ধরা হয়, বুঝলা? আর 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 হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এটাকে ধরা হয় 6.4 ইন্টু 10⁻, কত ধরা হয় গো, আমি তো ভুলে গেলাম, ধরো দেখে আসি। এটাকে ধরা হয় কিলোমিটার, তার মানে 6 হয়েছে। আচ্ছা, তাহলে 10⁶ মিটার। ওকে, এত ধরা হয়। এই যে পৃথিবীর ব্যাসার্ধকে ধরা হয় 6.4 ইন্টু 10⁶ মিটার। পৃথিবীর যে ভর সেটাকে এত ধরা হয়, আর মহাকর্ষীয় ধ্রুবক। তুমি যখন এই সূত্রে এই তিনটা চলকের মান বসাবা, এই সূত্রে যখন এই তিনটা চলকের মান বসাবা, তখন তুমি জি এর মান আসলে এরকম একটা কিছু পাবা। তখন তুমি জি এর মান তো আমাদের কত, GM ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন এই তিনটার মান যখন বসাবা তুমি, এই যে জি এর মান তুমি বসাইলা হচ্ছে 6.673 ইন্টু 10⁻11। এম এর মান তুমি বসাইলা 5.98 ইন্টু 10⁻24। তারপরে আর এর মান হচ্ছে 6.4 ইন্টু 10⁻6, একে আছে স্কোয়ার। এই মানগুলো যখন বসাবো তুমি দেখবা এটা 9.79 কিছু মান এরকম পাবা। এই যে এই মানের কারণে তুমি জি এর মান কত ব্যবহার করো বলো তো, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ব্যবহার করো। তুমি বুঝতে পারছো জি এর মান কেন তুমি 9.8 ব্যবহার করো? আমি তোমাকে বলেছিলাম যখন দ্বিতীয় অধ্যায় পড়াই, তখন বলেছিলাম আমি তোমাকে দেখাবো 3 নম্বর অধ্যায়ে যে জি এর মান 9.8 কি জন্য। এই কারণে জি এর মান 9.8। এটা বুঝতে পারছো? আচ্ছা, তোমাকে একটু, তুমি চাইলে তুমি পৃথিবীর ভর, তারপরে পৃথিবীর ব্যাসার্ধ এটা মুখস্থ রাখতে পারো, কারণ এটা তোমাকে হেল্প করবে। তুমি চাইলে নাও মুখস্থ রাখতে পারো, প্রয়োজন হয় না, তুমি খালি জি এর মানটা ব্যবহার করো। এবার দেখো, তাহলে তুমি বলো, তুমি এই সমীকরণের দিকে তাকায় বলো যে জি এর মানটা কার উপর ডিপেন্ড করবে? জি এর মান তো বস্তুর উপরে ডিপেন্ড করতেছে না, মানে অভিকর্ষ ত্বরণের মান বস্তুর ভরের উপরে ডিপেন্ড করতেছে না। তাহলে তুমি এই যে আমাদের সূত্রের দিকে তাকাও, আমাদের সূত্র তো জি, ছোটতে জি অভিকর্ষ ত্বরণ ইজ ইকুয়াল টু GM ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে জি তো চেঞ্জ হবে না, সম্ভবই না। আবার এম হচ্ছে কি পৃথিবীর ভর, এটাও চেঞ্জ হবে না। তার মানে আর পৃথিবীর ব্যাসার্ধ চেঞ্জ হতে পারে কি? আমি আগেই বললাম পৃথিবী হচ্ছে গোলাকার না, পৃথিবী হালকা চ্যাপ্টা, উপর এবং নিচের দিকে পৃথিবীর হালকা চ্যাপ্টা। পৃথিবীটা আসলে এই রকম, বুঝছো, কমলা লেবুর মতো। কমলা লেবুর মতো এই যে এই সাইডে এবং এই সাইডে একটু চ্যাপ্টা। তার মানে পৃথিবীর কেন্দ্র থেকে তুমি দেখো, পৃথিবীর কেন্দ্র থেকে সব দিকে কিন্তু যেই ব্যাসার্ধ সেটা সমান হবে না। যেমন দেখো, এখান থেকে শুরু করে তুমি যদি এই দিকে আসো একটা ব্যাসার্ধ পাচ্ছ, আবার এখান থেকে শুরু করে এদিকে আসলে আরেকটা ব্যাসার্ধ পাবা। তুমি বলো তো কোন ব্যাসার্ধটা বড়? এই আমি তোমাকে মার্ক করে দিই, 1 নম্বরটা বড় নাকি 2 নম্বরটা বড়? কোন ব্যাসার্ধটা বড় বলো তো? দ্বিতীয়টা বড়, দ্বিতীয়টা বড়। তার মানে দেখো, আমরা পৃথিবীর, আমরা আমাদের পৃথিবী, আমরা মানে আমাদের প্রমাণ করার সুবিধার্থে পৃথিবীকে গোলাকার, একদম বৃত্তাকার ধরে নিয়েছি, কিন্তু আসলে পৃথিবী বৃত্তাকার না, পৃথিবী হচ্ছে হালকা চ্যাপ্টা, কমলা লেবুর মতো। তাহলে যদি এরকম হয়, তার মানে কি পৃথিবীর ব্যাসার্ধ সব জায়গায় সমান না, তার মানে আর এখানে আর কনস্ট্যান্ট থাকে না, আরটা ভেরিয়েবল হয়ে যায়। তাহলে জি এর মানটা কার উপর নির্ভর করে? আমাদের অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর ব্যাসার্ধের উপরে নির্ভর করে। পৃথিবীর ব্যাসার্ধ যদি চেঞ্জ হয় তাহলে জি এর মান চেঞ্জ হবে, পৃথিবীর ব্যাসার্ধ যদি চেঞ্জ না হয় তাহলে জি এর মান চেঞ্জ হবে না। সেজন্য তোমাকে এই যে এটা লেখা হয়, আমাদের অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর ব্যাসার্ধের উপরে নির্ভর করে। এখন আমরা দেখব, ব্যাখ্যা করো এটা। অভিকর্ষজ ত্বরণের মান, এখান থেকে অঙ্ক আসে, বুঝলা? ত্বরণের মান, তোমাদের বইয়ে এই টপিকটা খুবই ছোট করে দেওয়া আছে, যেটুকু বললে আসলে বোঝা যায় না। অভিকর্ষ ত্বরণের মান বস্তু পৃথিবীর ব্যাসার্ধের উপরে নির্ভর করে, পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করে। আসো তোমাকে দেখায় তাহলে কোথায় জি এর মান বেশি হবে আর কোথায় জি এর মান কম হবে। এটাই তো, এটা তো বৃত্ত হয়ে গেল, আমাদের তো বৃত্ত দরকার না, একটা চ্যাপ্টা জিনিস দরকার। এই মনে করো এটি, এই সেই চ্যাপ্টা জিনিস, এটাই হচ্ছে আমাদের পৃথিবী। ধরে নাও প্রমাণের সুবিধার্থে আমরা এটাকে একটা পৃথিবী আপাতত ধরে নিলাম। তো এখন এই পৃথিবীতে তুমি, এটা আমাদের মনে করো কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র। তাহলে তুমি দেখো, এখান থেকে তুমি যখন এখানে আসবা, এটা হবে পৃথিবীর ব্যাসার্ধ আপাতত। এটাকে তুমি একটা ব্যাসার্ধ ধরলাম। আমরা কি জানি সূত্র? দেখো তো, আমাদের সূত্র এরকম যে অভিকর্ষ ত্বরণ জি ইজ ইকুয়াল টু GM ডিভাইডেড বাই আর স্কোয়ার। দেখো, এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক, দুইটা ধ্রুবক গুণ করলে আর একটা ধ্রুবক। আর ধ্রুবক আর সমান চিহ্ন তুলে দিলে তুমি কি বসাইতে পারো? সমানুপাতিক চিহ্ন বসাইতে পারো। তার মানে জি ইজ প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তার মানে কি বলো তো, যদি আর এর মান বাড়ে, দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক, কিন্তু এটাকে তুমি আগেই জেনে এসেছো, এটা হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক,
ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। দেখো তার মানে কি, আমি যদি আর এর মান বাড়াই তাহলে জি এর মান কমবে, আর আমি যদি আর এর মান কমাই তাহলে জি এর মান বাড়বে। তাহলে বলো, তুমি বলো এবার এই ব্যাসার্ধটা বেশি নাকি এই ব্যাসার্ধটা বেশি? তুমি আগেই বলে আসলা যে এইখান থেকে এই ব্যাসার্ধটা বেশি। তার মানে তুমি পৃথিবীর মেরু অঞ্চল তো জানো, উত্তর মেরু দক্ষিণ মেরু। তার মানে কি, এই যে উপরের দিকে থাকে মেরু অঞ্চল, এটা হচ্ছে মেরু অঞ্চল, মেরু, এটা হচ্ছে মেরু অঞ্চল। উত্তর মেরু দক্ষিণ মেরু তুমি পড়ে এসেছো। তার মানে এখান থেকে তুমি যখন পৃথিবীর ডান দিকে যাবা, পৃথিবীর ডান দিকে যাবা, তাহলে কি হবে বলো তো? পৃথিবীর ব্যাসার্ধ আর, এটা বাড়বে। পৃথিবীর ব্যাসার্ধ আর বাড়লে জি এর মান কমে। পৃথিবীর ব্যাসার্ধ আর, আমি বললাম দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক এটাই, ব্যস্তানুপাতিক সম্পর্কের অর্থই এটা যে একটার মান যদি বাড়ে আর একটার মান কমবে। তাহলে আর এর মান যদি কমে তাহলে জি এর মান নিশ্চয়ই, আর এর মান যদি বাড়ে তাহলে জি এর মান নিশ্চয়ই কমবে। আর এক্ষেত্রে আর এর মান হচ্ছে আমাদের কম, আর এর মান যেহেতু কম তাহলে এখানে আমাদের জি এর মানটা হবে বেশি। তার মানে মেরু অঞ্চলে তুমি যদি মনে করো পৃথিবীর এখান থেকে, আমি তোমাকে আর একটু ভালো করে দেখাই, দেখো পৃথিবীর তুমি যদি এখান থেকে তুমি যদি চলতে 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 মেরু অঞ্চলের দিকে যাও, তুমি দেখবা এইখানে এসে তোমার জি এর মানটা বেশি হয়ে গেছে। তার মানে এই ক্ষেত্রে এখানে তোমাদের জি এর মান বেশি। তোমাকে যদি বলে এই একটা বস্তু মেরু অঞ্চলে অবস্থান করছে, তখন তোমাকে মেরু অঞ্চলের অভিকর্ষ ত্বরণ ব্যবহার করতে হবে, বুঝছো? অথবা তোমাকে যদি বলে মেরু অঞ্চল ছাড়া এরকম মানে এই অঞ্চলে অবস্থান করতেছে, বিষুবীয় অঞ্চল বলে এটাকে আর কি, বিষুবীয় অঞ্চলে অবস্থান করতেছে, তখন তোমাকে বিষুবীয় অঞ্চলের সূত্র ব্যবহার করতে হবে। বিষুবীয় অঞ্চল কি, মেরু অঞ্চল কি, এগুলো আমরা শিখি হচ্ছে আমাদের যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আছে। তারপরে তুমি মনে রাখতে পারো এটা মেরু অঞ্চল আর এটা হচ্ছে আমাদের বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল মনে রাখতে পারো। কারণ দেখবা তোমাকে মাঝে মাঝে এই আমাদের যে এমসিকিউ আছে সেখানে জিজ্ঞাসা করে মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণ কত, বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ কত, এই জিনিসটা আমাকে এটাই এখানে মনে রাখতে হবে যে জি ইজ প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই আর স্কয়ার। তার মানে জি এর মান, আর এর মান যদি বাড়ে, আর এর মান বাড়লে জি এর মান কমবে, জি এর আর এর মান কমলে জি এর মান বাড়বে। আমি আবার বলি, আর এর মান কমলে জি এর মান বাড়বে, আর এর মান বাড়লে জি এর মান কমবে। আসো তোমাকে আমি দেখাই, এই যে অভিকর্ষ ত্বরণ আমরা সব কিছু শিখে ফেললাম, আর অভিকর্ষ ত্বরণের এটা প্রমাণ করা। তারপরে এই দেখো মানের পরিবর্তনের মধ্যে দেখো এখানে এই যে আমরা এটাকে আদর্শ মান ধরে নিই, জি এর আদর্শ মানকে আমরা যে 9.8 ধরে নিই কাজের সুবিধার্থে, বা 9.8, 9.81 এটা ধরা হয় কাজের সুবিধার্থে, ঠিক আছে? আর এই যে এটার অর্থ কি, আমরা ত্বরণ মানে কি জানি, মানে ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার। তার মানে জি এর মান যে 9.8, এটার অর্থ হচ্ছে তুমি যদি কোনো একটা বস্তুকে মুক্তভাবে ছেড়ে দাও, মুক্তভাবে পড়তে থাকে, প্রতি সেকেন্ডে ওর বেগ বাড়তে থাকবে 9.8 মিটার পার সেকেন্ড করে, বেগ প্রতি সেকেন্ডে বাড়বে। তার মানে প্রথম সেকেন্ডে ওর বেগ 9.8 মিটার হবে, তারপরে সেকেন্ডে যায় ওই যে 9.8 যোগ 9.8 এত হবে। তার মানে প্রত্যেক সেকেন্ডে তার বেগ 9.8 মিটার পার সেকেন্ড করে বাড়তে থাকবে, এটাই হচ্ছে কথা। তারপরে দেখো এখানে বলা আছে পৃথিবী যেহেতু সম্পূর্ণ গোলাকার নয়, একটু তাকাবে যে এখানে পৃথিবী যেহেতু সম্পূর্ণ গোলাকার নয়, মেরু অঞ্চলের দিকে একটুখানি চাপা, তাই পৃথিবীর ব্যাসার্ধ আরও ধ্রুবক নয়, সুতরাং সর্বত্র জি এর মানও সমান নয়। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ আর সবচেয়ে কম, পৃথিবীর সবচেয়ে কম, তাই এখানে দেখো বেশি। এই যে মেরু অঞ্চলের দিকে আর এর মান কম হয়, এই যে আমি তোমাকে এই চিত্র আঁকাই তো দেখাইলাম, এই যে এটা, তাই না? তোমার মনে থাকার কথা, এখান থেকে শুরু করে তুমি যখন এই দিকে যাবা, তুমি যখন এখান থেকে যাবা, এটা হলো বিষুবীয় অঞ্চল, আর এর মান বেশি, আর এখান থেকে এটা হচ্ছে আমাদের মেরু অঞ্চল, এখানে আমাদের কি আর এর মান কম। তাহলে দেখো এখানে আর এর মান কম, তাই এখানে বলতেছে দেখো মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ আর হচ্ছে কম। এই যে আমি তোমাকে লিখে দিলাম, এটা হচ্ছে আমাদের মেরু অঞ্চল, এটা হচ্ছে আমাদের বিষুবীয় অঞ্চল। তাহলে দেখো এখানে বলতেছে মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ আর সবচেয়ে কম বলে সেখানে জি এর মান সবচেয়ে বেশি। সেটা কত, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে, এটা বিজ্ঞানীরা আমাদের জন্য ফাইন্ড আউট করে রাখছে আর কি। মেরু থেকে বিষুবীয় অঞ্চলের দিকে আর এর মান বাড়তে থাকে, সেখানে জি এর মান কমতে থাকে, এই যে কমতে কমতে আসলে এত হয়। তুমি এই ক্রান্তীয় অঞ্চলগুলো আর বিষুবীয় অঞ্চলগুলো একই কথা, তুমি এগুলো মনে রাখতে পারো, ঠিক আছে? এগুলো একটু আলাদা করে মনে রাখবে। এখান থেকে তুমি 3টে এমসিকিউ মনে রাখবা, যে মেরু অঞ্চলে জি এর মান কত, বিষুবীয় অঞ্চলের জি এর মান কত, আর ক্রান্তীয় অঞ্চলের জি এর মান কত, এই 3টা মনে রাখলেই হবে। আমি তোমাকে যদি আলাদা করে লিখে দিই তোমার যাতে মনে রাখতে সুবিধা হয়, তুমি মনে রাখবা মেরু অঞ্চলের জন্য জি এর মান হচ্ছে আমাদের সব থেকে বেশি, কারণ ওখানে আর এর মান কম, তো সেটা হচ্ছে 9.8321 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে বিষুবীয় এই ক্ষেত্রে আমাদের যে জি এর মান, এই পড়াগুলো একটু রিডিং টাইপের তো বোরিং, সামনে আমরা ম্যাথ করবো তখন ভালো লাগবে দেখবা। বিষুবীয় অঞ্চলে আমাদের জি এর মান হচ্ছে কম, কারণ ওখানে আর এর মান বেশি, সেটা হচ্ছে যে 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ক্রান্তীয় অঞ্চল সেখানে জি এর মান হচ্ছে আমাদের
78918 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, ওকে। আমরা খালি জি এর মান সম্পর্কে জেনে গেলাম, আমাদের জি এর মান সম্পর্কে আরেকটু জানতে হবে। আমরা দেখো এইসব সবই পড়ে ফেললাম, এগুলো সবই পড়ে ফেলছি। জি এর একক টেকক সমীকরণ টমীকরণ আমি তোমাকে সব পড়াই দিয়েছি। ওকে, আচ্ছা, অভিকর্ষ ত্বরণ সম্পর্কে আমরা জেনেছি। অভিকর্ষ ত্বরণ যেটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি এবং এটা সমান হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, আসো দেখি এখানে কি লেখা আছে। একক মাত্রাও তুমি বুঝতে পারছো। এটা দেখো, এটা যেহেতু ত্বরণ, তার মানে কি এখানে ত্বরণের সব কিছু খাটবে। ত্বরণের একক যা, এর একক তাই, সেটা হচ্ছে যে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এম এস ইনভার্স 2। ত্বরণের মাত্রা যা, এর মাত্রাও তাই, সেটা হচ্ছে কি আমাদের এল টি ইনভার্স 2। আশা করি সব কিছু বোঝানো তুমি, কারণ কি এটাও তো ত্বরণ, তার মানে ত্বরণের যা মাত্রা এটারও সেম মাত্রা। ওখান থেকে এই যে এই সূত্রটা তোমাকে আমি প্রমাণ করে দেখাইলাম। ওকে, তারপরে এখানে যা লেখা আছে তুমি সব কিছু জানো, এই যে এখানে ওইটা লেখা আছে আর কি। আমি তোমাকে বইটা পড়াই দিতেছি, তোমার বই পড়ে আসলে লাভ নাই। তুমি এই বইটা পড়ো বা স্লাইডটা পড়ো, দেখো কাজে লাগবে। সুতরাং জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। স্থান নিরপেক্ষ মানেই কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ আর কি। কারণ কি স্থান পরিবর্তন হচ্ছে, পৃথিবীর ব্যাসার্ধ যখন পরিবর্তন হচ্ছে, তুমি এখান থেকে ওখানে যাচ্ছ মানে কি ওখানকার স্থান এখানকার স্থান, অর্থাৎ ওখান থেকে পৃথিবীর কেন্দ্র থেকে ওই স্থানের দূরত্ব অথবা পৃথিবীর কেন্দ্র থেকে এই স্থানের দূরত্ব সমান না। তার মানে কি বস্তুর জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। আশা করি বোঝাতে পারছি। তো আমরা জি এর মানের পরিবর্তন সম্পর্কে আরেকটা জিনিস দেখব। দেখো, আমাদের পৃথিবী তো এটা, তাই না? আমাদের পৃথিবী এটা, পৃথিবীর কেন্দ্র এটা। তাহলে এখান থেকে আমাদের এখান পর্যন্ত একটা দূরত্ব আমরা পাবো, সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর কি। তুমি দেখো পৃথিবীর তুমি কিন্তু এখানে এটা হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ আর, ঠিক আছে, এটা হচ্ছে আর। তুমি কি চাইলে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে উঠতে পারো না? বলো, উঠতে পারো? বলো তো, উঠতে পারো কি পারো না? একটু বলো, তুমি পৃথিবীর পৃষ্ঠ থেকে কি উপরের দিকে উঠতে পারো? ফারদিন, শুনতে পাচ্ছ? আচ্ছা, পৃথিবীর পৃষ্ঠ থেকে কি উপরের দিকে উঠতে পারবা? তুমি অবশ্যই উঠতে পারবা। তুমি প্লেনে করে উঠতে পারো, অথবা তুমি পাহাড়ের চূড়ায় উঠতে পারো, যে কোনোভাবে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে উঠতে পারো। তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে তখন তোমার দূরত্ব কিন্তু আর থাকে না। তুমি মনে করো এখান থেকে আরও এইচ পরিমাণ উপরের দিকে উঠলা, এই যে এখান থেকে আরও এইচ পরিমাণ উপরের দিকে তুমি উঠলা, হ্যাঁ, আমি ধরে নিলাম তুমি এখান থেকে আরও এইচ পরিমাণ উপরের দিকে উঠলা, তাহলে তোমার অবস্থান এখন এখানে। তাহলে আমাদের জি এর সূত্র কী ছিল? জি ইজিক্যাল টু ছিল হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, এখন তোমার কিন্তু আর এটা নাই। তুমি এখন কি জি এর সূত্রে তখন এরকম হবে, তখন জি এর সূত্র হবে হচ্ছে জি এম ডিভাইডেড বাই এই যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, তার মানে পৃথিবীর সেন্টার থেকে তোমার সেন্টারের ডিস্টেন্স, সেটা হচ্ছে কত? আর প্লাস এইচ। এই যে আর, এই আর আর এই যে এই এইচ, তাহলে আর প্লাস এইচ, এটা যোগ করে তারপরে হোল স্কয়ার। বুঝতে পারছো যে তুমি যদি পৃথিবীর কেন্দ্র মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ পরিমাণ উপরে উঠো, তাহলে তোমার সূত্রটা হবে হচ্ছে জি ইজিক্যাল টু জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। ঠিক আছে, এখন তুমি যদি, আমি তোমাকে এটা প্রমাণ করে দেখাবো না, জাস্ট সূত্রটা লিখে দেবো। এটার অঙ্ক আছে তো আমাদের সামনে, সেজন্য এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। তুমি মনে করো এটা আমাদের, দেখো তুমি এখান থেকে এখানে একটা জি এর মান পাবা, সেটা হচ্ছে যে এটা এখান থেকে এখানে নতুন আর একটা জি এর মান পাবা, কারণ তুমি এইচ পরিমাণ উপরে উঠে গেছো, সেজন্য এই সূত্রটা খাটবে। তুমি যখন এই সমীকরণ আর এই সমীকরণের মধ্যে সম্পর্ক করবা, তখন সেখান থেকে একটা সম্পর্ক তুমি পাবা। সেই সম্পর্কটা কি পাবা তুমি জানো? আমি তোমাকে লিখে দিই। তুমি এই সম্পর্কটা পাবা হচ্ছে এইরকম, সেটা হচ্ছে যে জি ড্যাশ ডিভাইডেড বাই জি। এক কথায় হচ্ছে আমি 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করতেছি। 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করলে হবে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, আর এখানে হবে কত? জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে তুমি বলো, এই যে জি এম কাটাকাটি চলে যাবে, এই জি এম আর এই জি এম কাটাকাটি চলে যাবে, কাটাকাটি চলে গেলে এখানে থাকবে জি ড্যাশ ডিভাইডেড বাই জি। জি ড্যাশ হচ্ছে ওই যে এইচ উচ্চতায় জি এর মান। তোমার এত কিছু মনে রাখতে হবে না, আমি তোমাকে জাস্ট সূত্রটা মনে রাখতে বলবো। সূত্রতে আমি সব পরিচয় লিখে দিব। এই প্রমাণ তোমাদের কখনো আসে না, জাস্ট যাতে তোমরা আর কি বুঝো যে আসলে প্রমাণটা আছে। তাহলে এখানে হবে হচ্ছে উপরে চলে আসবে আর স্কোয়ার, আর এখানে আসবে কি বলো তো? এখানে আসবে হচ্ছে আর প্লাস এইচ হোল স্কোয়ার। ওকে ওকে, ঠিক লিখলাম? তারা একটু ক্রস চেক করে নিই, ক্রস চেক করি। এটা আমাদের নিচে আছে, এটা আমাদের উপরে উঠে যাবে। এটা এখানে 1 বাই সামথিং ইন্টু 1 আর স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা গেল। তাহলে এখান থেকে তুমি যখন জি ড্যাশের মান বের করবা, জি ড্যাশ সমান তুমি আসলে এরকম
পাওয়া হচ্ছে এই যে এই জিটা উপরে গুণ হয়ে যাবে, তাহলে এখানে লিখতে পারবা আর ইন্টু আর প্লাস এইচ, এই যে হোল স্কয়ার, এটার উপরে স্কয়ার আছে, এটার উপরে স্কয়ার আছে, তাহলে হোল স্কয়ার করে দিলা আর এখান থেকে জি করে দিলা। এই হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা আমি তোমাকে একটু বক্স করে দিই, বক্স করবো তো, আচ্ছা ধরো এটা আমি তোমাকে পরিচয়গুলো লিখে দিই। আমাদের এখানে জি ড্যাশ হচ্ছে, আমাদের এখানে যে জি ড্যাশ, আমাদের এখানে যে জি ড্যাশ সেটা হচ্ছে যে এইচ উচ্চতায়, এইচ উচ্চতায় জি এর মান, মানে অভিকর্ষ ত্বরণের মান, এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। আমাদের এখানে জি হচ্ছে ওই যে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ, মানে 9.8, এক কথায় তুমি এটার মান জানো, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ। আর আমাদের এখানে এইচ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে তুমি যতটুকু উপরে উঠতেছো, তুমি ভূপৃষ্ঠ থেকে যতটুকু উপরে উঠতেছো, তার মানে এক কথায় লিখতে পারবা উচ্চতা, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা। উচ্চতাটা কই থেকে? ভূপৃষ্ঠ থেকে, ভূপৃষ্ঠ থেকে। এই তো, এই হচ্ছে আমাদের সূত্রে গেল। তাহলে তুমি যদি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় উঠো, তাহলে তুমি এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা। তুমি যদি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় উঠো, তাহলে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা। তুমি যদি এখন ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় যাও, তখন কি হবে আমি তোমাকে আসলে দেখাই। দেখো আমরা আবার সেম চিত্রই নিব। এটা মনে করো আমাদের পৃথিবী, পৃথিবীকে আমরা হিসাবের সুবিধার্থে গোলাকার ধরলাম, এটা হচ্ছে আমরা পৃথিবীর কেন্দ্র। এখান থেকে এখন আমরা কি করব, এটা হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ, ঠিক আছে? পৃথিবীর ব্যাসার্ধকে আমরা কি নামে ডাকি? আমরা আর নামে ডাকি। আমরা এখন কি করব দেখো, আমরা এখন যেটা করব, আমাদের তো এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় যাব, মানে এখান থেকে মনে করো এইখানে আসলাম আর কি, এইচ গভীরতায় আসলাম। ভূপৃষ্ঠ থেকে তুমি যখন এইচ গভীরতায় আসবা, তখন সূত্রের একটু চেঞ্জ আসবে। সূত্রের চেঞ্জটা কেমন আসবে তোমাকে অত কিছু জানতে হবে না, এটার প্রমাণ একটু টাফ আছে আর কি। টাফ আছে বলতে এখানে পৃথিবীর আমাদের যেই ঘনত্ব টনত্ব আছে ওইগুলো একটু ক্যালকুলেশন করা লাগে, যেহেতু আমাদের এটা অত টাইম নাই। আমি তোমাকে সূত্রটা লিখে দিই। আমরা যদি এইচ গভীরতায় যাই, এটা হচ্ছে আমাদের এইচ উচ্চতায়, আমি এখানে লিখে দিই, সূত্রটা হচ্ছে এইচ উচ্চতায়, এইচ উচ্চতায় আমাদের এই সূত্র খাটবে। আর এটা আমাদের এইচ গভীরতায়, এইচ গভীরতায়। আমরা যদি ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় যাই, তখন ওই সূত্রে মানে এইচ গভীরতায় এখানে জি এর মান আসলে কত হবে সেটা, এখানে তো জি এর মান তুমি জানো, সেটা হচ্ছে 9.8। আর তুমি যদি ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় আসো, সেখানে জি এর মানকে নতুন একটা জি এর মান পাবো, সেটা হচ্ছে জি ড্যাশ, এবং এই মানটা পাওয়া হচ্ছে জি ইন্টু 1 মাইনাস আর বাই এইচ। অর্থাৎ এখানে বড় হাতের আর আর কি, ছোট হাতের আর, হ্যাঁ ঠিক আছে, আর বাই এইচ না, আর বাই বড় হাতের আর আর কি, কি লিখতেছি, এইচ বাই বড় হাতের আর। এবার আছে, এবার ঠিক আছে। দেখো এখানে আমাদের তো জি ড্যাশকে চিনতেছে, এটা হচ্ছে এইচ গভীরতায় জি এর মান, এইচ গভীরতায় জি এর মান। আর জি এর মান তো তুমি জানো, এটা ভূপৃষ্ঠে জি এর মান, সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইচ হচ্ছে এইচ গভীরতায় যে তুমি যাইতেছো, ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতা, তার মানে গভীরতা, গভীরতা এগুলো আমাদের জানা লাগে। যে আমরা যখন মাটির ভিতরে কোনো একটা খনিজ সম্পদ পাই, তখন ওটা খোঁড়ার জন্য আমাদের এইসব ক্যালকুলেশন করা লাগে আর কি। আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এখানে আমাদের দুইটা সূত্র আসলে মনে রাখতে হবে। আমি তোমাকে সূত্রের রিভিউটাও পাশে লিখে দিই, এত কিছু আমাদের জানতেও হবে না। তুমি এতটুকু খালি পরীক্ষার জন্য মনে রাখবা। পরীক্ষার জন্য তুমি কতটুকু মনে রাখবা জানো? পরীক্ষার জন্য মনে রাখবা রিভিউ। ধরো আমি তোমাকে দেখাই পরীক্ষার জন্য তুমি কতটুকু মনে রাখবা। পরীক্ষার জন্য মনে রাখবা যে এইচ উচ্চতায় জি এর মান, এইচ উচ্চতায় জি এর মান, জি এর মান সেটা হবে হচ্ছে যে জি ড্যাশ ইজ ইকাল টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু জি। এটা মনে রাখবা, ঠিক আছে? আর আমাদের এইচ উচ্চতায়, এটা তো গেল এইচ উচ্চতায়। এবার আমরা এইচ গভীরতায় দেখব, এইচ গভীরতায় জি এর মান,
জি বলতে অভিকর্ষ ত্বরণ, সেটাকে আমরা জি ড্যাশ হিসাবেই প্রকাশ করব এবং সেটা সমান লিখতে পারবো হচ্ছে আমাদের জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। ক্লিয়ার? স্কয়ার। ওকে, বলো এত এত দূর পর্যন্ত বুঝছে কিনা? একটু বলো, রেসপন্স করো তো, একটু রেসপন্স করো। বুঝছি। ঠিক আছে। আমি না এখানে একটা ভুল করে ফেলছি জানো, এখানে একটা ভুল হয়েছে, এখন আর খেয়াল করতেছি, দুঃখিত গো। এই যে এখানে ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে, এই যে এখানে আমি তোমাকে ক্যালকুলেশনটা ঠিক করে দিই। দেখো এখানে যখন কাটাকাটি চলে যাবে, আমার এটা বারবার মনে হচ্ছিল যে এখানে আমি হয়তো ভুল করছি, সরি, জি ডিভাইডেড বাই জি। এখানে তো এটা দেখো কি হয়, এখানে আছে 1/r প্লাস এইচ হোল স্কোয়ার, আর এটা যখন গুণ হয়ে যাবে তাহলে এটা উপরে উঠে যাবে আর স্কোয়ার। আমি কি এটাই লিখেছিলাম? না না, দেখো এখানে এখানে আমাদের কি ছিল, আমি আবার লিখি, দুঃখিত। এখানে ভাগ আমরা লিখতে পারবো 1/r²। ঠিক লিখলাম? হ্যাঁ এরকমই তো। তার মানে তুমি যখন এখান থেকে লিখবা তাহলে তুমি লিখতে পারবা জি ড্যাশ ডিভাইডেড বাই জি, এটা যখন তুমি ক্যালকুলেশন করবা আর কি, তাহলে এরকম পাবা জি ড্যাশ ডিভাইডেড বাই জি ইজ ইকুয়াল টু 1/r প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু আর স্কোয়ার। তার মানে তো ঠিকই আছে, হ্যাঁ ঠিকই আছে। জি ড্যাশ ইজ ইকুয়াল টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে, বুঝছো, টেনশন নাই, এটা ঠিকই আছে। আমি ভাবছিলাম ভুল করছি, তার মানে তুমি বুঝতে পেরেছো। হ্যাঁ ঠিক আছে, আসো আগে। এই আমাদের জি সম্পর্কে পড়াশোনা গেল। আমাদের এখানে কিছু ম্যাথ আছে, ম্যাথগুলো আমরা কালকে করব, তারপরে আমরা নতুন টপিক শুরু করতে পারবো, হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। বুঝছো, আমাদের আসলে আমি তোমাকে বলি, আমি তোমাকে আজকে কি কি শিখলাম, আমাদের এত কিছু মনে রাখতে হবে না। আজকের টপিক থেকে তুমি শুধু এতটুকুই মনে রাখবা। আজকের টপিক থেকে তুমি কি কি মনে রাখবা জানো? এই যে এইচ উচ্চতায় জি এর মান কত, এইচ গভীরতায় জি এর মান কত, আর একটা জিনিস মনে রাখবা যে জি ইজ ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা অভিকর্ষ ত্বরণের জন্য। আর একটা মনে রাখবা যে মহাকর্ষ সূত্র, সেটা হচ্ছে যে এফ ইজ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। আমাদের এই যে মহাকর্ষ অভিকর্ষ বল থেকে এই চারটা জিনিস মনে রাখলে তুমি যে কোনো ম্যাথ থেকে পার হয়ে আসতে পারবা। পারবা? আর আরেকটা সূত্র যে আমরা শিখলাম, যদি ওইটা হয়, ওই যে যদি আমাদের একটা বস্তু উপর থেকে নিচে পড়ে তাহলে এফ ইজ ইকুয়াল টু এম জি লিখতে পারবো, তখন ওই এটা আর এ থাকে না, অভিকর্ষ ত্বরণ হয়ে যায়, এফ ইজ ইকুয়াল টু এম জি লিখতে পারবো। বলো এই জিনিসগুলো মনে থাকবে এই মহাকর্ষ অভিকর্ষ তো টপিক থেকে? বলো তো মনে থাকবে? থাকবে। আচ্ছা আসো আমরা দু একটা ম্যাথ করে আজকের ক্লাসটা শেষ করে দেবো। আমাদের ম্যাথগুলো সহজ। এই যে এখান থেকে তুমি জি এর মান বের করতে বলছে, দেখো তোমাকে সব কিছু দিয়ে দিয়েছে, তুমি একটু যদি তাকাও তোমাকে দেখো পৃথিবীর ভর দিয়ে দিয়েছে, ঠিক আছে, তোমাকে তারপরে পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, তারপরে কি দিয়ে দিয়েছে, জি এর মান দিয়ে দিয়েছে। তাহলে মানগুলা বসাবার ক্যালকুলেশন করবা। মানগুলা কিভাবে বসাবা? যদি তুমি সূত্র জানো, তুমি কি সূত্র জানো? আমরা জানি জি ইজ ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এখানে জিটা কি, জি এর মান দেখো দেওয়া আছে, সেটা হচ্ছে যে 6.673 ইন্টু 10⁻11। এম এর মান দেখো দেওয়া আছে 5.98 লিখে দিয়েছিলাম আমি, এখানে 975 লেখা আছে, একই কথা। 10⁻24 কেজি, কেজিও সমস্যা নাই, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। তার মানে এসআই এককে রাখতে হবে আর কি সবগুলো। আর এখানে পৃথিবীর ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 36371 কিলোমিটার। এটাকে আমাদের মিটারে নিতে হবে কারণ এসআই একক। তার মানে কত, 36371 কিলোমিটারকে মিটারে নিতে গেলে 1000 দ্বারা গুণ করতে হবে। আর এটাকে যদি গুণ করো তাহলে তুমি এটাকে এই রূপে লিখতে পারবে আর কি, 10⁻6 মিটার। ক্যালকুলেশন করে দেখো একটু ইঞ্জিনিয়ারিংভাবে, তাহলে বুঝতে পারবা। তাহলে এখান থেকে তুমি যখন জি এর মান ক্যালকুলেশন করবা, এখানে তুমি জি এর মান বসাবা, এম এর মান বসাবা, আর স্কোয়ারের মান বসাবা, বসায় যখন ক্যালকুলেশন করবা দেখবা এটা 9.8 টাইপের কিছু একটা ভ্যালু পাবা, এবং এটা হবে এম এস ইনভার্স 2, কারণ এটা একটা ত্বরণ, আর ত্বরণের একক এম এস ইনভার্স 2 আসে। বুঝতে পারলা? বুঝেছো? ওকে, আসো তারপরে ম্যাথে যাই।
এটা তুমি পারবা না। এই ধরনের ম্যাথ আমি করাইলাম শুরুতেই, যে এখানে 10 কেজি 30 কেজি ভরের দুটি বস্তুকে পরস্পর থেকে 5 মিটার দূরত্বে রাখা হলো, তাহলে ক্রিয়াশীল বলের মান কত। তাহলে এটা আমি তোমাকে এইচডব্লিউ দিতেই পারি। তুমি কোন সূত্রটা ব্যবহার করবা? এফ ইজ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এই সূত্রটা ব্যবহার করবা, এই সূত্র ব্যবহার করে এই অঙ্কটা করবা, তাহলে এটা তোমার এইচডব্লিউ থাকলো, এটা তোমার এইচডব্লিউ থাকলো। করে ফেলিও, পারবা এই অঙ্কটা করতে? পারবো। আচ্ছা, করে ফেলিও। আমি তোমাকে তো স্লাইড দিয়ে দিব। কোনো স্থানে পৃথিবীর ব্যাসার্ধ এত, ওই স্থানে 60 কেজি ভরের একজন ব্যক্তির ওজন কত হবে? পৃথিবীর ভর দেওয়া আছে। তার মানে দেখো, আমাকে এখন কী করতে হবে, যে ওই ব্যক্তির ওজন কত। আমরা ওজনের সূত্র কিন্তু আগেই জেনে এসেছি। আমরা ওজনের সূত্র জানি হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম জি। আমরা যখন ওই যে কাজ শক্তি ক্ষমতা অধ্যায় করেছিলাম তখন কিন্তু এটা দেখেছিলাম আর কি। তাহলে দেখো এখন আমরা কিভাবে করব, এফ ইজ ইকুয়াল টু এম জি। এখন আমরা এটাই সলিউশন করব। আমরা কি জানি, ওই ব্যক্তির ওজন এফ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এম জি। তার মানে আমাদের ব্যক্তির ভর তো দেওয়া আছে, সেটা হচ্ছে 60 কেজি। তাহলে আমাদের জি এর মান লাগবে। জি এর মান বের করা তো আমরা অলরেডি কেবল শিখে আসলাম। তাহলে ওই সূত্র থেকে এখন আমরা জি এর মান বের করবো। আসলে জি এর মান কীভাবে বের করব? আমরা জানি যে জি ইজ ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এখানে জি এর মান কত, জি এর মান কত তা তো জানোই তুমি, সেটা তোমার মুখস্থ জানা আছে। সেটা কত জানা আছে বলো তো? সেটা তুমি জানো হচ্ছে 6.673 ইন্টু 10⁻11। তারপরে দেখো এখানে এম এর মান তোমাকে দিয়েছে এই যে 5.98 ইন্টু 10⁻24 কেজি। আর আর এর মান তো এই যে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। এটা যখন মিটারে করবা 6.4 ইন্টু 10⁻6 মিটার আসে। কিভাবে আসে আমি তোমাকে দেখাই। দেখো পৃথিবীর জি এর মান এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে 6.673 ইন্টু 10⁻11। এম এর মান তোমাকে পৃথিবীর ভর দেওয়া আছে 5.98 ইন্টু 10⁻24। আর আর এর মান তোমাকে দিয়েছে হচ্ছে এই যে পৃথিবীর কোনো স্থানে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400। এটা হচ্ছে 6400 কিলোমিটার। কিলোমিটারকে প্রথমে মিটারে করবা, তাহলে 6400 গুণ 1000, এটা মিটারে হইল। আর এটাকে তুমি যখন একটুখানি ওই যে সাইন্টিফিক ওয়েতে প্রকাশ করবা, তাহলে 6.4 আর এই যে 3 ঘর আর এদিকে 3 ঘর আগে আসবে, তাহলে 10⁻6 ঘর এত মিটার। এইভাবে ক্যালকুলেশন যখন করবা জি এর মান, তাহলে জি এর মান তুমি পাবা হচ্ছে 9.8ই পাবা যতদূর সম্ভব। ক্যালকুলেশন করে দেখবা, তাহলে এখানে 9.8 ব্যবহার করতে হবে আর কি। এফ ইজ ইকুয়াল টু এম এর মান হচ্ছে 60 আর এটা হলো 9.8। ক্যালকুলেশন করে দেখো এফ এর মান তুমি আসলে এরকম পাবা যে 584.3 নিউটন পাবা। কারণ কি, এটা একটা বল আর বলের একক হচ্ছে নিউটন, তাহলে 503 নিউটন পাবা। আশা করি তুমি এই অঙ্কটা বুঝছো, কঠিন কোনো অঙ্ক ছিল না। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ মানে এখান থেকে আলাদা করে তোমাকে জি এর মানটা বের করে দেখাইতে হবে, সেজন্যই তোমাকে পৃথিবীর ভর দিয়েছে, এই পৃথিবীর ব্যাসার্ধ দিয়েছে, বুঝছো? আচ্ছা, তারপরে দেখি আসো এই অঙ্কর ম্যাথটা আমরা করবো। কীভাবে করবো দেখো, আমাদের বলতেছে পৃথিবীর ভর এত এবং কোন স্থানে পৃথিবীর ব্যাসার্ধ এত, তাহলে উক্ত স্থান হতে 200 কিলোমিটার উপরে অভিকর্ষ ত্বরণের মান কত। আমরা যে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের সূত্র কি দেখলাম বলো তো? আমরা যদি ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় যাই, আমরা মনে করো এটা আমাদের পৃথিবী, এটা আমরা পৃথিবী থেকে কি করব, এই উচ্চতায় যাব। ধরো পৃথিবীটা একটু বড় করে দেখাই, মনে করো এটা আমাদের পৃথিবী থেকে আমরা এখন কি করব, পৃথিবী থেকে আমরা এই উচ্চতায় যাব, মানে এখান থেকে মনে করো এই উচ্চতায় গেলাম। পৃথিবী বড় তো, তাই একটু বড় করে দেখাইলাম। মনে করো এখান থেকে এই উচ্চতায় গেলাম, এখান থেকে শুরু করে এই উচ্চতায় গেলাম। এটা হচ্ছে আমাদের সেই এই উচ্চতা। এই উচ্চতা কত দেওয়া আছে? এখানে দেওয়া আছে 200 কিলোমিটার। তাহলে 200 কিলোমিটারকে আমাদের কী করতে হবে? এসআই এককে নিতে হবে। এসআই এককে নেওয়া মানে মিটারে নেওয়া। 200 ইন্টু 1000 মিটার। তাহলে এটাকে তুমি লিখতে পারবা 5 ঘর আগায়, তাহলে 2 ইন্টু 10⁵ মিটার লিখতে পারবা। এইটা আমরা এই যে সাইন্টিফিক ওয়েতে প্রকাশ করা আমাদের সূচক এবং লগারিদমে শিখেছি আর কি। আচ্ছা, তারপরে দেখো এখানে আমরা বুঝলাম, তার মানে পৃথিবীর এই বস্তুটা এখানে আছে। পৃথিবীর যে ভর সেটা আমাদের এম দেওয়া আছে, সেটা কত? সেটা আমাদের দেওয়া আছে 5.9। এটা আমাদের এটা আসলে লাগবেও না, আমরা জি এর মান তো জানি। তাহলে দেখো আমাদের যে সূত্র এই উচ্চতায়, এখানে আমাদের জি ড্যাশের মান কত সেটাই আমাদের বের করতে হবে। আর এখানে তো জি এর মান তুমি জানো, এখানে যে জি ভূপৃষ্ঠে সেটা হচ্ছে 9.8 ms/2। আসো তাহলে বের করে ফেলি যেটা আমাদের চাচ্ছে। আমাদের কি চাচ্ছে, যে ওই যে 200 কিলোমিটার উপরে জি এর মান, তাহলে সেটা জি ড্যাশ ইজ ইকুয়াল টু, তুমি কি জানো, আর প্লাস আর ডিভাইডেড বাই আর প্লাস 8 ডিভাইডেড বাই ডি হোল স্কোয়ার ইন্টু জি।
এই সূত্রটা তুমি জানো, তাহলে আর এর মান তুমি বসাও, দেখো আর এর মান তোমাকে দিয়েছে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে এত মিটার, তাহলে এখানে বসাবো হচ্ছে 6.37 ইন্টু 10⁶, আর এখানে বসাবো 6.37 ইন্টু 10⁶, প্লাস তারপরে কত, দেখো এইচের মান তুমি বের করলে, এইচের মান হচ্ছে 2 ইন্টু 10⁵, তারপরে এখানে দাও হোল স্কোয়ার ইন্টু জি এর মান তুমি জানো 9.8। সব মানগুলো বসাবা, সব মানগুলো বসানোর পরে এবার ক্যালকুলেটার হাতে নিবা, ক্যালকুলেটার হাতে নিয়ে ক্যালকুলেশন করবা, করলে দেখবা ওটা আসবে হচ্ছে 9.24 মিটার/সেকেন্ড স্কোয়ার, এরকম একটা ভ্যালু পাবা। ঠিক আছে, এই ভ্যালুটা পাওয়ার অর্থ কি, পৃথিবীতে তুমি যদি মানে এই উচ্চতায় উঠো, মানে 200 কিলোমিটার উপরে উঠো, তোমার তখন ওখানে ত্বরণ হবে হচ্ছে 9.24 মিটার/সেকেন্ড স্কোয়ার। বলো এই অঙ্কটা বুঝেছো কিনা? বুঝেছো? বুঝছি। আচ্ছা, মানে কঠিন কিছু না, এই অঙ্কগুলো তোমাদের সিলেবাসে নাই তো তাই আর কি এভাবে করাচ্ছি, সিলেবাসে থাকলে ডিটেলস ভাবে করাইতাম, তুমি যাতে পরীক্ষায় আসলে অন্তত পারো। পরীক্ষায় যেহেতু সিলেবাসে নাই, আসার অতটা চান্সও নাই, যদি আসে তাহলে পারো যেন। তাহলে এই অঙ্কটা দেখো, এখানে কি বলতেছে, কোন স্থানে পৃথিবীর ব্যাসার্ধ এত, অভিকর্ষ ত্বরণ এত, ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার গভীরে গেলে কি হবে। তাহলে প্রথমে তো পৃথিবী আঁকায় আসো, মনে করো এটা হচ্ছে আমাদের পৃথিবী, তাহলে এই পৃথিবী থেকে এখন আমরা কি করব, 100 কিলোমিটার গভীরে যাব, তা আসো গভীরে যাই। তাহলে এখান থেকে আমরা শুরু করে, মনে করো এই হচ্ছে আমাদের সেই 100 কিলোমিটার, আমরা গভীরের দিকে গেলাম। তাহলে কি করলাম, এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, এটা আমাদের ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ, এবং এখানে আমাদের যে জি এর মান এটা আমরা জানি, সেটা হচ্ছে যে 9.8, আর এটা আমাদের হচ্ছে এইচ উচ্চতা, আমরা এইচ গভীরতায় আসলাম, সেটা হচ্ছে যে 100 কিলোমিটার। তাহলে 100 কিলোমিটারকে আমরা মিটারে করব, 100 ইন্টু কিলোমিটারকে মিটার করলে 1000 দ্বারা গুণ, তাহলে হবে হচ্ছে 1 ইন্টু 10⁵ মিটার। আচ্ছা, আর এখানে আমাদের এখন জি এর মানটা বের করতে হবে, যেটাকে আমরা নতুন জি বলবো, জি ড্যাশ। আচ্ছা, তাহলে এখন আমরা কি জানি সূত্র, আমরা জানি, এটা আমরা প্রমাণ করি নাই কারণ এই প্রমাণটা ছিল বড়, আমরা জানবো জি ড্যাশ ইজ ইকুয়াল টু কত, 1 মাইনাস এইচ বাই আর, তারপরে ইন্টু জি। আমরা এরকম একটা সূত্র দেখলাম, তাহলে এই সূত্রে এখন মান বসাই দিলেই কাজ শেষ। আসলে মান বসাই, তাহলে জি ড্যাশের মান আমরা বের করব, তারপরে 1 মাইনাস এইচ এর মান দেখো দেওয়া আছে হচ্ছে 1 ইন্টু 10⁵, আর এর মান তোমার দেওয়া আছে দেখো 6.37, যেটা দেওয়া থাকবে সেটাই ব্যবহার করবা, না দেওয়া থাকলে 6.4 ইন্টু 10⁶ ব্যবহার করবা আর এর মান, যদি তোমার না দেওয়া থাকে, না দেওয়া থাকলে তো এটাই, তাহলে 10⁶। আচ্ছা, আর এখানে জি এর মান হচ্ছে 9.8, তুমি যদি এই মানগুলো ব্যবহার করো তখন তুমি জি ড্যাশের মান পাবা হচ্ছে 9.68 মিটার/সেকেন্ড স্কোয়ার। যদি ক্যালকুলেশন না পারো আমাকে বলিও, আমি কালকে করে দিব, সমস্যা নেই। ঠিক আছে, এটা হবে আমাদের জি ড্যাশের মান। মানে তুমি যদি ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার ভিতরে ঢুকো, তখন তোমার দেখো জি এর মান কত হবে, 9.68, কিন্তু যেখানে ভূপৃষ্ঠে তোমার জি এর মান ছিল 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। ইমেজ ইনভার্স টু, তার মানে বুঝতে পারছো, তুমি যদি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠো অথবা ভূপৃষ্ঠ থেকে নিচের দিকেও নামো, তাহলে তোমার জি এর মানটা আসলে কমে। তুমি ভূপৃষ্ঠে জি এর মান হচ্ছে সর্বাধিক, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে দেখো জি এর মানটা কমতেছে, ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে নামলেও জি এর মান কমতেছে, তার মানে অর্থাৎ ভূপৃষ্ঠে হচ্ছে জি এর মান সর্বাধিক, ওখান থেকে উপরে অথবা নিচে গেলে জি এর মানটা কমে। এরই মাধ্যমে আমাদের আসলে সবগুলো ম্যাথ শেষ, আমাদের মহাকর্ষ অভিকর্ষ রিলেটেড যতটুকু জানা দরকার বা যতটুকু জানা প্রয়োজন ততটুকু শেষ। তুমি বলো এটুকুর মধ্যে তোমার কোনো প্রশ্ন আছে কিনা, বা ইনকোয়ারি বা বুঝতে অসুবিধা, যে কোনো কিছু বলো। রনি বলো তো, কোনো সমস্যা? আবার বলেন তো। আমি বলছি যে এটুকের মধ্যে যা পড়াইলাম এর মাধ্যমে মহাকর্ষ অভিকর্ষের সকল টপিক শেষ, তুমি বলো যে এর ভিতরে কোনো টপিক বুঝতে অসুবিধা আছে কিনা। এই টপিকটা তোমাদের সিলেবাসে নাই, যতটুকু পড়ালাম অতটুকু বুঝেছো কিনা, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, আজকে আর ক্লাসটা লেন্দি করবো না, শেষ করে দিই ক্লাস। হুম, আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, কালকে ম্যাথ ক্লাস নিয়ে দেখা হবে। কালকে ম্যাথের আমাদের 13 নম্বর অধ্যায়টা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, আর আমরা তারপরের দিন থেকে 16 নম্বর অধ্যায় শুরু করব। তো দাঁড়াও ক্লাস রেকর্ডিংটা অফ করি। শোনো, আমরা যেহেতু ওইদিকে কী করতেছি, 13 নম্বর অধ্যায় শেষ করে ফেলতেছি, 16 নম্বর অধ্যায় শেষ তারপরে শুরু করব।
আর এই শুক্রবারে আমাদের পদার্থবিজ্ঞানের একটা পরীক্ষা হবে আর আমাদের ম্যাথের একটা পরীক্ষা হবে, দুইটা পরীক্ষা হবে এই শুক্রবারে। তো এই শুক্রবারের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো। এই শুক্রবারের পরীক্ষার উপরে কিন্তু গিফট আছে, তো এই পরীক্ষায় ভালো করতে হবে। ঠিক আছে, প্রিপারেশন নিচ্ছ তো নাকি নিচ্ছ না? নিচ্ছি। হ্যাঁ, প্রিপারেশন নিতে থাকো, পরীক্ষায় একটু ভালো করবা, দেখবে ভালো লাগবে। আর আমাদের কিন্তু দেখবে অনেকগুলো অধ্যায় শেষ হয়ে গেছে, এদিকে 5-6টা করে অধ্যায় শেষ হয়ে গেছে। 5-6টা করে অধ্যায় শেষ হলে আর কি লাগে। আমাদের কিন্তু পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় অলরেডি করানো আছে, তাহলে চতুর্থ অধ্যায়তে আর করাবো না, কারণ ওই অধ্যায় তোমাদের সাথে করেই করাইছি। তারপরে আমরা শুরু করবো হচ্ছে পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়, শেষ। 11, 12, 13, 14 অধ্যায়তে টাইম লাগবে না, দেখবা। ঠিক আছে, তাহলে শেষ করি আজকের মতো, আবার দেখা হবে কালকে। ভালো থাকো, সালামু আলাইকুম।